মাস্টার প্ল্যান ঘাটাল সেটা হয়নি, আবার সেই মাস্টার প্ল্যান ঘাটালের মূল্য দেখাচ্ছে। আমি কিন্তু মাস্টার প্ল্যান কি, মাস্টার প্ল্যান দেব, মাস্টার প্ল্যানটা কি তুমি জানো তো, কিংবা তোমার যে যাকে জিজ্ঞেস করবে সে জানো তো মাস্টার প্ল্যানটি কি? তুমি জানো? তুমি মাস্টার প্ল্যানটা আমাদের একটু বুঝিও। এত বছর হয়ে গেল আমরা কিন্তু মাস্টার প্ল্যান দেখতে পেলাম না। ঘাটালে যেরকম জল জমে সেরকমই জল জমে আছে, আরো কত কি হচ্ছে। তো মাস্টার প্ল্যানটা কি? অভিনেতা দেব কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে একজন শ্রীরাম বলে সম্বোধন করছিল বলে তাকে এসে জড়িয়ে ধরেন। সেই উপায় নেই না, উপায় নেই। তাকে দেখে রামচন্দ্র বলছে, শ্রীরাম বলছেন, দেখতে চাইছে সেই মানুষটা যে সে কি করে রিয়াক্ট করে। তা তো উপায় নেই, কারণ প্রত্যেকটা মানুষই তো আমাদের দর্শক। তাকে জড়িয়ে ধরেছে কারণ সমস্ত ব্যাপারটাই ব্যালেন্স করে ফেললেন। এই যে শাহজাহানও এখানকার লোক নয়, সে বাইরে থেকে রোহিঙ্গাদের জুটি নিয়েছে। অ্যান্ড ইউ নো রোহিঙ্গারা, উলুবেরিয়া দক্ষিণে গিয়ে জানতে পারলাম মার্জিনালাইজেশন কাকে বলে। একটা পাড়ায় ঢুকতে গেছে একটা বড় মুসলমান মানুষ, তিনি আমাকে দেখে থুতু দিলেন এরম করে। জওহরলাল নেহরু, তার একটা নিজস্ব ভাবনা ছিল, সে জওহরলাল নেহরুর ভাবনাটা এত বেশি অন্ধভক্তি ছিল, আমাদের দেশটা টুকরো টুকরো হয়ে গেল। এবারও সেই পার্টিটা, এই বামফ্রন্ট পার্টিটা আমার মায়ের দিকে ফিরে তাকায়নি। অ্যান্ড ইন স্পাইট অফ দ্যাট আমি কিন্তু ওই কমিউনিজমকে আঁকড়ে ধরেছিলাম। আমাদের রচনা মানসিক চাপ কিন্তু সহ্য করতে না পেরে আরও আবল তাবল বলতে শুরু করেছে। কিন্তু হুগলির মানুষ তো বুঝতে পেরেছে এই ধোঁয়া আর দই আর গরু এইসব রচনা লিখলে তো হবে না। আর কবেকার একটা ইট ভাটা নাকি সের একটা দেখিয়ে সে বলছে, মানে হোয়াট আ জোক, কপিল শর্মার শোয়ের থেকেও বেশি মিম হচ্ছে। আমাদের এই মমতা ব্যানার্জি আর পার্টি দুর্নীতিগ্রস্ত চোর সাম্রাজ্যের চোর রানী। কেন্দ্রের যে এটা রাগ যে পশ্চিমবঙ্গের যে বেকাররা আছে তাদেরকে চাকরি করতে দেবো না, হ্যাঁ এটা তো আপনি মমতার ভাষায় কথা বলছেন, মানে মমতার কোট আনকোট আপনি বললেন, এটা আপনার কথা নয়, এটা মমতা ব্যানার্জির কথা। তাদেরকে তো জব অফার করবেন না, করবেন কাদের? যারা আপনার ওই সাদা হাওয়াই চটিটা ফকফকে করে দিচ্ছে, জিভ দিয়ে চেটে চেটে একবারে ফকফকে করে দিচ্ছে। আমি না এত সাদা চটি কখনো দেখিনি। কিন্তু যিনি ক্ষমতার বলে এই সমস্ত করেন এবং কোটি কোটি টাকার ওই সারদার মালিককে বিক্রি করেছিল তার নিজের ভালো হবে বলে, আমি এগুলোকে ফুৎকারে উড়িয়ে দিই। সুতরাং শিল্পী হিসেবে কে কী সেটা মানুষ ওই একটা কি গোল আঁকবেন, তারপরে একটা এরকম করবেন, তারপরে একটা এরকম করবেন, যাই হোক সেটা তিনি করছেন। আর তার কবিতা সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। তবে একটা কথা, ওনার স্পর্ধা দেখে আমরা বাঙালি বিস্মিত হই। নমস্কার, আমি কর্ণ। স্টার নিউজ বাংলার নতুন সেগমেন্ট মুখোমুখি কর্ণতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মুখোমুখি কর্ণের প্রথম পর্বে আছেন 90s হার্টথ্রব স্বনামধন্যা অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। দিদি, আপনাকে আমাদের চ্যানেলে অনেক স্বাগত। নমস্কার, আপনাদের চ্যানেলের মঙ্গল হোক, অনেক বেশি বেশি মানুষ আপনাদের চ্যানেল দেখুন, আমিও দেখব, আপনারাও সকলে দেখবেন দর্শক। ধন্যবাদ। এখন তো আপনি একদম নিয়মিতভাবে রাজনীতি করছেন কিছুটা। আমি এখন থেকে না, ছোটবেলা থেকেই আমি পলিটিক্যালি কনসিয়াস। আমার বাড়িতে একটা পলিটিক্যাল আবহাওয়া ছিল, হ্যাঁ, তো ন্যাচারালি সেই হেতু আমি পলিটিক্যালি কনসিয়াস। মানে আমি হঠাৎ আকাশ থেকে পড়ে বা গ্ল্যামারের লোভে বা হোয়াট এভার কোনো কিছুর লোভে পলিটিক্যালি কনসিয়াস নেই, মানে ইট হ্যাজ বিন আর কি এনগ্রেভড ইন মি যে রাজনৈতিকভাবে সচেতন হতে হয়। একটা প্রশ্ন আমার মাথায় আসে, সেটা হচ্ছে মানে নেতা হতে গেলে বা একজন পলিটিশিয়ান হতে গেলে তো কোনো সেরকম ক্রাইটেরিয়া নেই, মানে এডুকেশন কোয়ালিফিকেশন বা অন্য কোনো কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া নেই। তো দিনে দিনে মানে ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর কেটে গেছে, এখন এসে আমরা যদি দেখি, ইভ্যালুয়েট করি যে আমাদের স্বাধীনতার পূর্বের যারা ছিলেন, সেটা নেতাজি হোক, গান্ধীজি হোক, নেহরুজি বা শ্যামাপ্রসাদ মুখার্জি, বীর সাভারকর, যাদের কথাই বলি না কেন, তাদের যে স্ট্যাচার ছিল একজন নেতা হিসেবে, জননেতা হিসেবে, আমাদের এখনকার যে পলিটিশিয়ানরা আছে তাদের মধ্যে কি সেই স্ট্যাচারটা আছে? না, স্ট্যাচার আছে,
কিন্তু ওই যে বললাম না, অভিজ্ঞতা আর সব থেকে বড় কথা, ধরুন দর্শক আপনি আপনি ধরুন একটা মতামতকে বিলিভ করেন, হ্যাঁ, এইবার আহ, ভক্তি আছে, সেই আপনার ভক্তি আছে বলেই না সেই দল ও মতকে আপনি বিশ্বাস করেন বা তাকে ফলো করেন। ভক্তি ভক্তি ভালো, কিন্তু অন্ধভক্তি না খুব সর্বনাশা। সো ইউ মাস্ট নো ওয়্যার টু কুইট, কখন আপনি সেই মতামত থেকে সরে আসবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে ধরুন আপনি আপনি কংগ্রেস করুন, বা আপনি তৃণমূল করেন, বা আপনি বিজেপি করেন, বা আপনি সিপিএম করেন, প্রত্যেকটা দলেরই কিন্তু নিজস্ব একটা কর্মপদ্ধতি আছে, একটা চিন্তন আছে। কিন্তু ধরুন সেটা আপনার মতামত হলো না, আপনার মত অনুযায়ী হলো না, তাহলে তো আপনাকে সরে আসতে হবে, তাই না? পজ, there should be a pause in your thinking. আমরা যখন নাচ শেখাই না, এইখান থেকে যখন এইখানে আসি, এই দেখুন একটা ছোট্ট পজ করে এখানে আসি, অর্থাৎ আমার বুকের কাছে যখন আমি আনবো তেইয়ুম তাত্তা, মানে তেইয়ুম, আমি কিন্তু থেমে গেছি, তারপরে আবার আনলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা আর্ট ফর্মে পজ থাকে, কি গানে বলুন, কি নাচে বলুন, কি অঙ্কনে বলুন, তেমনি আমাদের চিন্তনেও না একটা পজ থাকতে হয়। পজ মানে কখন আপনি চেঞ্জ করবেন বা আপনাকে চেঞ্জ করতে হবে। তাই বলছি অন্ধভক্তি না খুব সর্বনাশা। ভক্তি ভালো, কিন্তু অন্ধভক্তি খুব সর্বনাশা। আর আপনি যেটা বলছিলেন, আমাদের স্ট্যাচারগুলো সব একই আছে। আপনি ভাববেন না যে জওহরলাল নেহরু, তার একটা নিজস্ব ভাবনা ছিল, সে জওহরলাল নেহরুর ভাবনাটা এত বেশি অন্ধভক্তি ছিল, আমাদের দেশটা টুকরো টুকরো হয়ে গেল। আগে আমরা বিশাল ছিলাম, আমরা ছোট হয়ে গেলাম। একটা গীতায় কথা আছে যে ভূমা মানে বেশি, নালপে সুখমস্তি, অল্পে আমাদের সুখ নেই, আমাদের আমাদের বড়তে সুখ। আমরা যে বড়তে সুখী ছিলাম, সেটা এখন আমরা টুকরো টুকরো হয়ে যাচ্ছি। আর এই তৃণমূলের অদ্ভুত নিজস্ব নিয়মে যে বাইরে থেকে লোক ঢোকাচ্ছেন, আরও আমাদের টুকরো টুকরো কাটা কাটা করার একটা প্রবণতা চলছে। মানে সেটাকে টেরোরাইজ করা হচ্ছে নিজেদের। ওই যে বললাম না, অন্ধভক্তি ইজ ভেরি ব্যাড। তো ভক্তিটা ক্ষতিকারক, অন্ধভক্তি সর্বনাশা। এটা সকলের জন্য বলছি। দর্শক আপনারাও যখন ভাববেন, ধরুন আপনার একটা মতামত, আমারও মতামত অন্য ছিল। আমি ছোটোবেলায় যে বললাম না, ছোটোবেলায় দেখতাম মাকে বড় বড় সভা হবে, মারা রুটি আলুর দম, সেই মানে আমাদের বাড়িতে অন্যান্য সমস্ত খাওয়া দাওয়া সব বন্ধ, হাজার হাজার যাচ্ছে রুটি আলুর দম আমাদের বাড়ি থেকে যেত, আমাদের ঘর থেকে যেত। আমরা ছোটরা হয়তো মানে টোটাল ওই মা যখন নিয়ে যায় কয়েকটা রুটি পড়ে থাকতো, আমরা ভাগাভাগি করে খেয়ে নিতাম আমরা ভাই বোনরা। সো আমি এই পর্যায়ে বড় হয়েছি। ৭৭-এ মায়েরা গণনাট্য আন্দোলন করে ওই আগের সরকারকে এনেছিল ৭৭ সালে। আমাকে মা খালি বলতো, নাচ গান অভিনয় করে দর্শকের মনের ভিতর আসন নিতে হবে, শুধু ভাষণে কিছু হবে না। সত্যিই তাই। তো তারপর যখন মায়েরা নিয়ে এলেন, আর কেউ ফিরে তাকালো না, আমার মায়েদের দিকে আর কেউ ফিরে তাকালো না। আমার মা তারপর মানে কত যে পরিশ্রম করেছে। তখন আমার বাবার বিজনেসটা ফেল করেছিল, আমি এসব ভেতরের কথা না বললেই পারতুম, তাও বলছি। আমার মা কত কষ্ট করে আমাদের মানুষ করলেন, একবারও সেই পার্টিটা, এই বামফ্রন্ট পার্টিটা আমার মায়ের দিকে ফিরে তাকায়নি। অ্যান্ড ইন স্পাইট অফ দ্যাট আমি কিন্তু ওই কমিউনিজমকে আঁকড়ে ধরেছিলাম। কমিউনিজম একটা অদ্ভুত, মানে মার্কসের যে থিওরি, ওরা বলতেন না যে আমরা একটা নতুন পৃথিবী গড়ে তুলবো, একটা নতুন পৃথিবী, আত্মত্যাগ করে শ্রমজীবী মানুষদের মধ্যে ওই একটা বিরাট একটা ভেতরে ছিল। কিন্তু একবারও তো আমার প্রচুর কথার, আমি যখন ক্রমশ বড় হচ্ছি, সেই উত্তর আমি অনেক পেলাম না। এই যে বিজন সেতু, মানে বিজনের নামে যে হয়েছিল, বিজন বাবুর নামে, যিনি ডাকাতদের এগেনস্টে দাঁড়িয়েছিলেন এবং তার নামে সেতুটা হলো। তার 10 বছর বাদে বিজন সেতুতে কী হলো? আনন্দমার্গে গেলে, আনন্দমার্গে তো সচ্চিদানন্দের জন্যে কাজ করে।
এবং তারা ইট হ্যাড বিন প্ল্যান্ড টু কিল দেম। আর তারপরে এখনো পর্যন্ত তার কোনো রকম কিছু হলো না, আমাদের জ্যোতি বসু করতে দিলেন না। হ্যাঁ, তো আমি বলছি এই সব থেকে আমার মতো, আমি আমার কথায় এক্সাম্পল হচ্ছে, আমার কথায় আমি দেখলাম যে যে সমস্ত ঘটনাবলীর কোনো রকম উত্তর পাওয়া যায় না, তাদের সাথে থেকে আমার কী লাভ। এখনো দেখো কংগ্রেসরা, আমার এই মা যখন অভিনয় করতেন, রাত্রিবেলা মাদের আটকে রেখা দেওয়া হতো, এই কি প্রচন্ড অত্যাচার করেছে, এখন তাদের সাথে হাত মেলাচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম আমার লিডার্সদের, মামেদের লিডার্সদের, যে তোমরা এটা কেন করছো? বলো না সময় সাপেক্ষে এসব করতে হয় না, এগুলো করতে হয় না। লুক অ্যাট যোগীজি, উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার, তাকে এইসব করতে হয় না। লুক অ্যাট আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীজি, লুক অ্যাট অমিত শাহজি। যোগীজি আজকে বললেন যে উল্টে লটকে এরকম করে যারা তাণ্ডব করছে, এরকম করে যারা রাইট বাঁধাচ্ছে বাংলায়, তাদের উল্টে লটকে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দেবো আমরা যদি আসি। এটাই হওয়া উচিত। when you stick to your principle, be absolutely to it, এটা কিন্তু অন্ধভক্তি নয়, এটা হচ্ছে মোরালিটির লড়াই। আর জানো তো এই ইলেকশন তোমাকে তুমি বলে ফেললাম, তুমি অনেক ছোট, তো আমি বলি যে এই যে পলিটিক্স ইজ লাইক যুদ্ধক্ষেত্র, মনস্তত্ত্বের উপর লড়াই, কতটা মানসিক চাপ দেওয়ার লড়াই। তুমি মানসিক চাপ যতক্ষণ সহ্য করতে পারছো, আমাদের রচনা মানসিক চাপ কিন্তু সহ্য করতে না পেরে আরও আবল তাবল বলতে শুরু করেছে, কারণ ওকে তো কেউ শিখিয়ে পড়িয়ে আনেনি, বা ওকে তো কেউ গাইড করবার লোক নেই। ওর এই প্রচণ্ড জনপ্রিয়তা, এই একটা কাণ্ড কিন্তু তৃণমূলে, প্রচণ্ড জনপ্রিয়তাগুলো কাজে লাগিয়ে তাদেরকে নেওয়া হচ্ছে, তাদেরকে জিতিয়ে দেওয়া হচ্ছে, তারপরে জাস্ট গো অ্যাসাইড অ্যাসাইড অ্যাসাইড। কাঞ্চনকে কল্যাণ বাবুর মতো একজন উকিল গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, ও জানে কাঞ্চনকে, সে আমার মতামতে নেই, সে তৃণমূলে, তবু সে আমার সহশিল্পী। কত বড় সাহস, কত বড় স্পর্ধা ওই ভদ্রলোকের, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাউ ডেয়ার হি, তাকে নামিয়ে দিয়েছে কি না, তাই ব্যক্তিগত কারণে নাকি মহিলারা তাকে পছন্দ করছে না। কে বলেছে পছন্দ করছে না? পরের পর ছবি করে চলেছে, পরের পর ওয়েব সিরিজ করে চলেছে, মানুষরা হাউ হাউ করে গিলছে। আমাদের শিল্পীদের এইভাবে যারা অপমান করবে বা কাজে লাগাবে, somebody is up there, আমাদের দেখছেন, যিনি তাণ্ডবের দেবতা আমাদের মহাদেব, তিনি দেখছেন। যাই হোক, তৃণমূলের এই অসভ্যতার কথা বললে না, আমাদের এই গপ্পগুজব সব কম পড়ে যাবে। অসভ্যতার মানে কি, এখানে একজন দাঁড়িয়েছে আমারই যাদবপুরে, সায়নী, আপনারই সহকর্মী। আমার সহকর্মী নয় ও, মানে আমি ওর সাথে কখনো অভিনয় করিনি। আমি ওর সাথে কেমন অভিনয় করে শুনেছি, নাকি ভালো অভিনয় করে, ঠিক আছে। সে কিছুদিন আগে মমতা ব্যানার্জিকে যা নয় তাই গালাগাল করেছে, ওই একাডেমির সামনে যা নয় তাই গালাগাল করেছে, চোর চোয়ার চিটিংবাজ কি না বলেছে। তারপর সে নিজেই মস্ত চিটিংবাজ হয়ে গেল ওই দলে ঢুকে। তারপরে সে মহাদেবকে কন্ডম পরিয়ে দিচ্ছে। কে মহাদেব? মহাদেবের কনসেপ্টটা কি? সে সচ্চিদানন্দ, সৎ মানে সবসময়, চিত মানে চৈতন্য, আনন্দে, এবং সেই আনন্দে তিনি মহাপ্রলয়ও করতে পারেন। তিনি সৃষ্টি স্থিতি ধ্বংসের পরিপালক। আর ওই যে শিবলিঙ্গ, সেটা একটা প্রতীক ফ্রম দ্য নেচার। নিচে বরাহ রূপে বিষ্ণু থাকেন, ওপরে ব্রহ্মা থাকেন, অনন্তের খোঁজে। সেই অনন্তের খোঁজে আমরাও, আমি উপনিষদ চর্চা করি, সেই অনন্তের খোঁজে আমরাও কিছু না জেনে কয়েকটা মূর্খ, কত বড় স্পর্ধা, তাদেরকে নিয়ে আসছে। এবং যেই ভোটে জিতে যাচ্ছে, এই তুই সরে যা, আমি আমার গুন্ডা দিয়ে তোমাদের 5 কোটি টাকাই হোক বা তোমাদের যেটাই হোক সেটা আমরা করে নেবো, আমাদের পকেট আমরা স্ফীত করবো। সো মানে রাজনীতি নিয়ে এই যে আপনি বললেন না ভাই, যে কি আগেকার দিনের যেগুলো হতো সেগুলো তো এত আমরা জানি না। তবে নেহরুজি অত্যন্ত খারাপ কাজ করেছিলেন, গান্ধীজিও চুপ করেছিলেন। বহু জায়গায় আমাদের হিন্দু মুসলমান রাইট হচ্ছে, যখন তাকে বলা হয়েছিল তিনি চুপ করেছিলেন, তিনি বলেছিলেন এখন আমি মৌনে আছি। কে যে কখন মৌনে থাকে আর কে যে কখন মৌনে থাকে না, সেটা মানুষ কিন্তু দেখছে, বিকজ অডিয়েন্সেস আইজ আর ওয়াইড ওপেন। হ্যাঁ, যেটা বলছিলেন যে বাইরে থেকে লোক ঢোকানো একটা রাজনীতি,
হ্যাঁ, এবং এর আগে আমরা মার্ক্সবাদী বা বাম ফ্রন্ট যাই বলুন, বামফ্রন্ট এবং তৃণমূল এই দুটো দলেরই একটা মুসলিম কমিউনিটি সবসময় একটা হেভি ভোট তারা পেয়ে এসছে, এবং লোকসভা হোক বিধানসভা হোক তাদের এই সময় কিন্তু এই মুসলিম ভোটটা তাদের জন্য একটা খুবই উপকারী একটা জায়গা রেখেছে সবসময়। এবং সেই কারণে যেটা আগের বার যেমন আপনারা 18টা সিট পেয়েছিলেন, তো এবার লোকসভা ভোটের আগেই যে সিএটা চালু করা হলো, এবং এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু কন্টিনিউ লোকসভার যতবার উনি বেরিয়েছেন ততবার কিন্তু নিশানা করছেন বিজেপিকে যে সিএ আনা হবে, এরপর এনআরসি করা হবে, সবাইকে জোর করে তাড়িয়ে দেওয়া হবে, বা এরকম যে ব্যাপারগুলো আসছে। তো আপনার কি মনে হয় যে লোকসভা ভোটে এটার প্রভাব পড়বে? দেখো, প্রভাব প্রতিপত্তি বলে কোনো ব্যাপার নেই, এটা একটা সিস্টেম। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাকে বলছে ক্যা ক্যা, এনআরসি কে বলছে ছি ছি। সারা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, এমন কোথাও এই নিয়ম নেই যেখানে বাইরে থেকে আসা লোক উইদাউট আ টিকেট অফ দ্য সিটিজেনশিপ ক্যান স্টে। কোথাও নেই পৃথিবীতে। এটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এটা করতে চেয়েছেন, বিকজ বাইরে থেকে, যেহেতু আমাদের সীমান্তবর্তী এরিয়া, বাইরে থেকে প্রচুর মানুষ চলে আসছে, সব সময় আসছে। তো প্রচুর মানুষগুলো এসে ওরা কি করছে, আমাদের যে শাসক পক্ষ, এখন বর্তমান যে শাসক পক্ষ, তারা ওদের অদ্ভুতভাবে আধার কার্ড দিয়ে দিচ্ছে, ভোটার কার্ড দিয়ে দিচ্ছে, এবং তারাই তাদের ভোট ব্যাংক, মুসলিম মুসলমান। সিএটা হবে যারা কিনা নেপেড়ে তো হিন্দু, তারা শুধু বাংলাদেশ থেকে নয়, তারা আফগানিস্তান থেকে আসতে পারে, অন্যান্য বহু জায়গা থেকে আসতে পারে আমাদের আশেপাশে, কিন্তু ওদের একটা টিকিট থাকার একটা ছাড়পত্র থাকতে হবে তো। আর তারা বুক ফুলিয়ে থাকবে, তারা সেকেন্ড ক্লাস সিটিজেন হবে না। সারা পৃথিবীতে এটা নিয়ম। তো উনি হঠাৎ ক্যাকা ছিচি করছেন একটাই কারণে, কারণ ওনার ভোট ব্যাংক কম পড়ে যাবে। এবং এখানে যারা টেরারাইজ করতে আসছে, সন্ত্রাসবাদীরা যারা আসছে, এটা একেবারে সন্ত্রাসবাদী ডেন হয়ে দাঁড়িয়েছে। বাইরে থেকে আসছে, এই যে শাহজাহানও এখানকার লোক নয়, সে বাইরে থেকে রোহিঙ্গাদের জুটি নিয়েছে। অ্যান্ড ইউ নো, রোহিঙ্গারা কোথাও তাদের থাকার জায়গা নেই, সেটা বুঝবে আমাদের যে মিশন আছে, তারা বুঝবে রোহিঙ্গারা কোথায় থাকবে। আমাদের মমতা ব্যানার্জি এত হঠাৎ কিসের হলো রোহিঙ্গাদের ওই এখানে এনে, এখন আমি বলছি অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম রোহিঙ্গারা কিন্তু একটা আলাদা সংগঠন তৈরি করেছে, এবং তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করবে, কিভাবে আমাদের উপর টেরারাইজ করবে আমরা জানি না। এবং ওই কারণেই উনি তো তাদের রানী, হীরক রানী তো ওদের রানী, ডাকাত রানী তো ওদের রানী, চোরেদের রানী তো ওদের রানী, যারা বাইরে থেকে এসে সন্ত্রাসবাদ করছে সেই সন্ত্রাসবাদীদের তো উনি রানী। মমতা ব্যানার্জি যে ধরনের কথা বলছেন বিচারকদের, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেভাবে বিচারালয়ের, মন্ত্রণালয়ের যেভাবে উনি অপমান করছেন এভরি টাইম, ওনাকে তো এক্ষুনি অ্যারেস্ট করা উচিত। আর কিছুর জন্য নয়, ওসব ভুলে যান, ও আর বাকি যা উনি অপরাধ করছেন, শুধু এই একটা কারণে ওনাকে অ্যারেস্ট করা উচিত ইমিডিয়েটলি, অ্যান্ড শি শুড বি জেলড। আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে, যে মডেল কোড অফ কন্ডাক্ট আছে, সেখানে তো এগুলো বলে না। উনি প্রতি মুহূর্তে কোর্টকে বলছে বিশ্বাসঘাতক, কোর্টকে বলছে তারা ওনার এগেনস্টে বলছেন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। কি বিজেপি? ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির এত ক্ষমতা কি করে হয় হাইকোর্ট সুপ্রিম কোর্টকে কিনে নেবে? এটা কখনো হতে পারে? আর উনি মিথ্যে কথা বলছেন সিএ দে। আমি মুসলমান ভাইদের একটা কথা বলি, ছোটবেলা থেকে মুসলমানদের সাথে বড় হয়েছি। আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে, এই মহানির্বাণ রোডে বালিগঞ্জে গড়িয়াহাটের ওখানে, তো আমাদের প্রচুর লোকজনদের আমার বাবা আশ্রয় দিতেন, সব একসাথে খাওয়া দাওয়া হতো, সেই সব আগেকার দিনের মানুষরা সব করতেন।
যাই হোক, একটা ঘর, একদম একটা গোটা একটা ঘর, অনিল ভাই বলে, সে কিন্তু মুসলমান। হ্যাঁ, সে মোহাম্মদ রফির গান করতো আর ঘটঘট 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 করে ওই সেলাই মেশিনটা চালাতো। তাকে বাবা থাকতে দিয়েছিল আমার বাড়িতে, কিন্তু এত ঘটঘট করে আওয়াজ হতো, আমরা বলতাম মামা একটু আসতে, আমি পড়ছি। ও পড়ছো, তাহলে আমার গান শোনো, তাহলে কানে গান থাকলে খুব ভালো পড়া হবে। কোথাকার কি নিয়ম, সে মোহাম্মদ রফির গান গাইতো। তো শুধু তাই নয়, আমাদের যারা চুল বাঁধতেন, আমি যখন থিয়েটার সিনেমা করতে এলাম, অনেক ছোট থেকে করছি, তারা সব মুসলমান। এই যে গোপ দাড়ি দেখবেন সিনেমা থিয়েটারে, গোপ দাড়ি চুল, এই মা দুর্গার এত বড় বড় চুল। আমার অবশ্য খুব বড় চুল ছিল, কিন্তু এইসব চুল সব মুসলমান। ইয়াকুবদা আর অনেকে ছিলেন, তারা তাদের মুসলমান পরবে আমাদের বাড়িতে কত কি নিয়ে আসতো, সেই এখনো মনে আছে আমার। ফিরনি থেকে শুরু করে সব নিয়ে আসতো। তো ওদের ওদের যে বিরিয়ানি, কি আরেকটা কি যেন ডালের সাথে মাংস, হালিম, হালিম, সেই এত বড় জারে করে হালিম নিয়ে আসতেন। তো এই আমাদের না একটা অন্যরকম। আমার বাবা তো ওদের ওদের পরবে ওদের সকলের জন্য জামা কাপড় কিনতেন। আমার বাবা, আমরা বৈষ্ণব, কিন্তু আমার বাবা ওইসব ওদের জন্য কিনতেন। সো আমরা তো একসাথে বড় হলুম। আমরা তো কখনো ভাবিনি এইভাবে এত মার্জিনালাইজেশন হয়ে যাবে। এইবার বিধানসভায় আমাকে যে দাঁড় করানো হয়েছিল, আমি ওইখানে গিয়ে উলুবেড়িয়া দক্ষিণে গিয়ে জানতে পারলাম মার্জিনালাইজেশন কাকে বলে। একটা পাড়ায় ঢুকতে গেছে একটা বড় মুসলমান মানুষ, তিনি আমাকে দেখে থুতু দিলেন এরম করে। তা আমি না গাড়িতে ছিলাম, ফট করে নেমে পড়লাম। আমি বললাম, চাচা ভোটটা আমাকে দিও গো, তোমাদের ভালো হবে, তোমাদের উপকার হবে। সে আমার দিকে একদম এরকম করে তাকিয়ে আছেন, তোমার আমাকে দিও। দেখো ভুগছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তুমি আমাকে ভোটটা দিও প্লিজ। হ্যাঁ, আমাকে ভোটটা দিও, আমি দেখবো। এবং আমাদের নরেন্দ্র মোদীজি ওসব বোঝে না কোন দল কি ব্যাপার, উনি নির্বিশেষে যে কৃষকটি, যে আয়ুষ্মান ভারতের যে মানুষটি, যে উজ্জ্বলা স্কিমের যে মেয়েটি, এই যে যারা এত এত, বা বেটি বাঁচাও বেটি পড়াও এর যে মেয়েটি, হিন্দু মুসলমান উনি দেখেছেন? উনি তো দেখেননি। তো তোমাদের ভুল বোঝানো হচ্ছে, কারণ তোমাদের ভোটটা দরকার। তিনি আমাকে একটাও কথা বললেন না, কিন্তু আমি অনেকগুলো ভোট পেয়েছিলাম। তারপরে না কি যে হলো কাউন্টিংয়ে, কি 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 সব হলো, অনেক মারামারি হলো, আমাকে ঢুকতে দেওয়া হলো না কাউন্টিংয়ে। আমাকে তো তার আগে তো অনেক মারধর করা হয়েছিল। যাই হোক, কেন মারধর করা হবে? আমরা আমাদের মতো লোককে বোঝাবো। আজকে রেখা পাত্রকে ঢুকতে দেয়নি, মারধর করেছে কেন? একটি মেয়ে, সে নিজের মতো করে লড়াই করছে, সে এত বছর ধরে, কতবার সে নিগৃহীতা হয়েছে, এত বছর বাদে এই প্রথম সে বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যখন উঠলো, উনি আমাদের এখানেও প্রচুর প্রকল্প শুরু করেছেন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী। তো শিক্ষাশ্রী, সব তো শিক্ষা, সবাই যে জেলে গড়াগড়ি খাচ্ছে, আর চাকরি বাকরি নেই। ও চাকরি বাকরি নেই, আবার উনি বলছেন যে আমাকে ভোট দাও, সব চাকরি চলে আসবে। নিজেরা চুরি করলেন, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে, সব বেআইনি। মানে সমস্তটাই দুর্নীতিতে ভরা এবং মূর্খামিতে ভরা, একেবারে নন ইনফর্মড। তাহলে তো ওনার রচনাটা এই ধরনের কথাই বলবে। যাই হোক, আপনার প্রশ্নটা। আমি জানতে চাই যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ওনাকে কত রেট করবেন? রেটিং করবো না, ওনার তো রেটিং নেই, ওনার রেটিং হয় না। বিচার ব্যবস্থাকে যে নির্লজ্জ আক্রমণ করে, তার আবার রেটিং কিসের? জিরোর চেয়েও কম, মানে মাইনাস 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 মাইনাস, আই ডোন্ট নো হাউ মাচ। তো উনি কে? প্রথম কথা, উনি কে? মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতাই নেই। তিনি তো একজন শিল্পী, একজন, উনি ছবি আঁকেন, গান লেখেন, কবিতা লেখেন, ওনার ছবি বিক্রি হয় অনেক চড়া দামে। তো সেই হিসাবে আপনি কি বলবেন একজন ভাই? আমি ওনার প্রচুর বিক্রি হয়, আমি তো আমার মানুষদের তো আমি কিছু বলতে পারবো না। ওই মানুষ আমার দর্শক, ওই মানুষগুলোর জন্য আজ আমি দাঁড়িয়ে আছি, আমি একটা আসন পেয়েছি, আমি তো তাদের কথা বলতে পারবো না। কিন্তু তাদেরকে ভয় দেখিয়ে যদি লাইব্রেরিতে বই রাখা হয়, আমাদের প্রচুর লাইব্রেরি, জানো তো, সেসব লাইব্রেরিতে বই রাখলে, সেগুলো রাখলে লাইব্রেরি একটা টাকা দেয়, এটা সরকারি প্রকল্প সব। তো আমি সেই ব্যাপারকেও আমি কিছু বলতে পারবো না।
কিন্তু যিনি ক্ষমতার বলে এই সমস্ত করেন এবং কোটি কোটি টাকার ওই সারদার মালিককে ওই বিক্রি করেছিল তার নিজের ভালো হবে বলে, আমি এগুলোকে ফুৎকারে উড়িয়ে দিই। সুতরাং শিল্পী হিসেবে কে কী সেটা মানুষ ওই একটা কি গো লাগবেন, তারপরে একটা এরকম করবেন, তারপরে একটা এরকম করবেন, যাই হোক সেটা তিনি করছেন। আর তার কবিতা সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। তবে একটা কথা, ওনার স্পর্ধা দেখে আমরা বাঙালি বিস্মিত হই। আমাদের উনি গীতাঞ্জলির সাথে নাম মিলিয়ে আমাদের রবি ঠাকুরের, হ্যাঁ, যিনি সব কিছুর মধ্যে ঈশ্বর খুঁজে পেয়েছেন, হ্যাঁ, গানের ওপারে, মরণের ওপারে, জীবনের ওপারে যিনি ঈশ্বরকে দেখেছেন, তিনি লিখেছেন গীতাঞ্জলি, গীতকে অঞ্জলি করেছেন। আর উনি লিখেছেন কথাঞ্জলি, কথাকে কি নির্লজ্জভাবে অঞ্জলি করে উনি আমাদের খাওয়ানোর চেষ্টা করছেন। সরি, আমি এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম। একটাই কথা, মানুষের বিচার করবে। আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আমরা দেখি, বিজেপি নেতারা অনেকেই বলে থাকেন যে এই প্রকল্পগুলো সবই আমাদের মোদী সরকারের প্রকল্প, এবং বিভিন্ন মোদিজির যে প্রকল্পগুলো আছে সেটারই নাম চেঞ্জ করে কোনোভাবে সেটা তৃণমূল সরকার নিজে চালানোর চেষ্টা করছে। মানে সবুজ কি তাহলে গেরুয়াকে ভয় পাওয়ার জন্য সব প্রকল্পের উপর নীল সাদা রং করে দেয়? সবুজ রং মানে তৃণমূলের যে রং, সে কি গেরুয়া রংকে ভয় পায় বলে সমস্ত প্রকল্পের উপর নীল সাদা রং করে দেয়? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, তাই তো, উনি তাই করছেন। আসলে গেরুয়াকে উনি ভয় পান, জানেন না যে গেরুয়া হচ্ছে নিষ্ঠার প্রতীক, ত্যাগের প্রতীক, আত্ম অনুসন্ধানের প্রতীক, এগিয়ে চলার প্রতীক। এই গেরুয়া পরে যে আমাদের কত মানুষ, আমাদের অনেক মানুষ আছেন যারা সন্ন্যাসী, যারা সাধু, যারা সচ্চিতানন্দর সন্ধানে পাহাড়ের খাঁজে, সমুদ্রের ধারে, বনে জঙ্গলে যে বসে আছে, তারা কি ফাতরামি করবার জন্য ওখানে বসে আছে? লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ সাধু সন্ত, তারা কি পড়েছে? তাদের বসন কি? গেরুয়া। সেই গেরুয়াকে এত ভয়। আর তাঁর চালা চামুন্ডারা শ্রীরাম শুনলে প্রত্যেক দিন কাগজে, প্রত্যেক দিন আমরা টেলিভিশনে দেখছি, শ্রীরামচন্দ্র শুনলেই তাদেরকে মারছে। কেন? কি অপরাধ করেছে আমাদের শ্রীরামচন্দ্র? আমাদের শ্রীরামচন্দ্র অভিনেতা দেব কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে একজন শ্রীরাম বলে সম্বোধন করছিল বলে তাকে এসে জড়িয়ে ধরেন। সেই উপায় নেই না, উপায় নেই। তাকে দেখে রামচন্দ্র বলছে, শ্রীরাম বলছেন, দেখতে চাইছে সেই মানুষটা যে সে কি করে রিয়াক্ট করে। তা তো উপায় নেই, কারণ প্রত্যেকটা মানুষই তো আমাদের দর্শক। তাকে জড়িয়ে ধরেছে কারণ সমস্ত ব্যাপারটাই ব্যালেন্স করে ফেললেন। ব্যালেন্স করাটা একটা। আর দেবের সম্পর্কে দেব আমাদের জুনিয়র, দেব সুপারস্টার, সুপার হিরো। তো সে বলে এলো পার্লামেন্টে যে আমি আর কোনোদিন এটা করব না। দর্শকদেরও তো একটা ব্যাপার থাকে তার। তারপরে আবার অভিষেক ব্যানার্জির সাথে এবং মমতা ব্যানার্জির সাথে কি তার কুটুর কুটুর করে কি হলো, তিনি আবার গেলেন। এবার মানুষকে না এগুলো গোলমাল করে দেওয়ার এমন কিছু দেব সেরকম কাজ করেনি। মাস্টার প্ল্যান ঘাটাল সেটা হয়নি। আবার সেই মাস্টার প্ল্যান ঘাটালের মূল্য দেখাচ্ছে। আমি কিন্তু মাস্টার প্ল্যান কি, মাস্টার প্ল্যান দেব, মাস্টার প্ল্যানটা কি তুমি জানো তো, কিংবা তোমার যাকে জিজ্ঞেস করবে সে জানো তো মাস্টার প্ল্যানটি কি? তুমি জানো? তুমি মাস্টার প্ল্যানটা আমাদের একটু বুঝিও। এত বছর হয়ে গেল আমরা কিন্তু মাস্টার প্ল্যান দেখতে পেলাম না। ঘাটালে যেরকম জল জমে সেরকমই জল জমে আছে, আরও কত কি হচ্ছে। তো মাস্টার প্ল্যানটা কি? আর দেব, মানুষের জন্য তো কাজ করতে হবে, কারণ তোমার যে গ্রোথ হচ্ছে, তোমার যে পার্সোনাল গ্রোথ হচ্ছে, তার সাথে কিন্তু আমাদের ট্রেডের এখনো ইন্ডাস্ট্রি হয়নি কিন্তু আমাদের টলিগঞ্জ। রিমেম্বার অল অফ ইউ, আমাদের এখনো ইন্ডাস্ট্রি হয়নি, এখন আমাদের ট্রেড। তা আমাদের ট্রেডের কি খুব সুবিধা হয়েছে? কিন্তু তোমার যে গ্রোথটা হয়েছে আমাদের ট্রেডের কি সেই গ্রোথ হয়েছে? হাও, বাংলা জানতে চায় হাও। আর যেটা শ্রীরামচন্দ্রের কথা বলছিলাম, শ্রীরামচন্দ্র, মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্র কি না করেছে তার রাজ্যকে বাঁচানোর জন্য, তার বাবার কথা বাঁচানোর জন্য, শবরীকে বাঁচানোর জন্য, এমনকি রাবণকেও বাঁচানোর জন্য।
রাবণকে এই প্রচণ্ড পাপ থেকে কিন্তু শ্রীরামচন্দ্রই বাঁচালেন। আর কাদের নিয়ে বাঁচালেন? যারা কিনা অনেক কমা, কোনো মানুষ নয়, পশুদের মধ্যেও অনেক কমা, হনুমানদের নিয়ে উনি ওই রকম একটা আর্ট ওয়ার্ক, এই যে বলছে না শিল্প, এইরকম একটা আর্ট ওয়ার্ক করে শ্রীলঙ্কায় পৌঁছে দহন করে, এবং তারপরে যখন সীতাকে রাবণ বধ করে যখন সীতাকে নিয়ে আসছে, ওই শ্রীলঙ্কার ওই স্বর্ণময় শ্রীলঙ্কা কিন্তু দিয়ে দিলেন কাকে? বিভীষণকে, রাবণের ভাইকে দিয়ে দিলেন। লক্ষণ কিন্তু বলেছিল, কংগ্রেস তো এর আগে রামসেতু ভাঙারও একটা প্রচেষ্টা করেছিল এর আগে। এই প্রসঙ্গে আসছে, এই প্রসঙ্গে আসছে, ওরা তো ভাঙবেই, ওরা তো ভাঙবেই, ওরা তো সনাতন প্রথার সকলে বিরুদ্ধে। আচ্ছা, বিভীষণকে দিয়ে দেওয়া, যে প্রসঙ্গে ছিলাম, বিভীষণকে দিয়ে দিলেন। তখন লক্ষণ বলেছিল যে অন্তত ট্রেজারিটা রাখা যেত, সাংঘাতিক ট্রেজারি। বলুন না, দিতে হয় যখন পুরোটা দিয়ে দিতে হয়, দান, সাম দান দণ্ড ভেদ সবটা দিয়ে দিতে হয়। শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, সো হি ইজ ডিফারেন্ট। তাকে তো অন্যরকম বলা যাবে না। এবং এই শ্রীরামচন্দ্র সম্পর্কে আমাদের এত অনাস্থা। ধর্ম কে ধার্মিক? ধর্মটা কি আমাদের জানতে হবে। ধর্ম হচ্ছে আমার নিজের প্রতি আমার যে আস্থা, আমি আস্তিক। আমার নিজের প্রতি আস্থা নেই, আমি নাস্তিক। এটাই তো ধর্ম। আমার ধর্ম মানুষের পাশে থাকা। আর রাজনৈতিক নেতাদের ধর্ম পলিটিক্স থেকে এসেছে, পল ধাতু থেকে এসেছে পলিটিক্স, পরিপালন করা, পরিপোষণ করা। করছেন আমাদের এই মমতা ব্যানার্জিয়ার পার্টি, দুর্নীতিগ্রস্ত চোর সাম্রাজ্যের চোর রানী, উনি কিছু করতে পারছেন? আর কংগ্রেসের, শুধু কংগ্রেস কেন, সবাই এই রাম রাম রাম। এবং অযোধ্যায় যে রামের, আরেকটা কথা, অযোধ্যায় যে রামলালার প্রতিষ্ঠা হলো, এটা না একটা ইমোশন, একটা প্যাশন। এত বছর ধরে যে ইচ্ছাটা, যে প্যাশনটা, যে আবেগটা আমরা মনে মনে পালন করছিলাম, সেইটার একটা মুক্তি হলো 500 বছর পর। 500 বছর কেন, আরো আরো অনেক অনেক বছর ধরে বলছে সবাই, 500 বছর ধরে আমরা চাইছিলাম যে রামলালার এটা হোক। এত বছর ধরে একজনও প্রাইম মিনিস্টার পারেনি। পারলেন আমাদের পাষাণ পুরুষ, পাথরের মতো। আমি এইটা ভেবেছি, আমি এটা করব। যোগী আদিত্যনাথ আজকে বলছিলেন, আমাদের এখানে বহরমপুরে নিয়ে এসেছেন, উনি কি বলছেন জানো তো? বলছেন যে এইসব যারা তাণ্ডব করছে, এইসব যারা দুর্নীতি করছে, উল্টো লটকে দিয়ে ওদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, তাহলেই সব ঠিক হবে। এতটা টাফ হতে হবে আমাদের। যদি বিজেপি সরকারকে আপনারা যদি এতটুকু ভুল না করেন, এতটাই টাফ হতে হবে। আপনাদের সন্তানরা ভালো করে পড়াশোনা করতে পারবে, আপনাদের মা বাবা ভালো করে থাকতে পারবেন। আপনাদের সম্পত্তি, যে কংগ্রেস করছেন, কংগ্রেস কি বলেছে? উত্তরাধিকারী, মানে ওই কি জীবনকে সাথ জীবনকে বাদ, মানে এখনো ট্যাক্স দিতে হবে। উত্তরাধিকারী যখন আপনারা হবেন, তাদেরকেও ট্যাক্স দিতে হবে সেই আপনার মা বাবার সম্পত্তির উপর। কেন রাহুল গান্ধী এসব করছে? আপনার একজন সহকর্মী, তার কথা একবার উঠেও ছিল, সহকর্মী যিনি রচনা ব্যানার্জি, সদ্যই রাজনীতিতে জয়েন করেছেন। তো আপনি কি তাকে কোনো টিপস দিতে চাইবেন? আমি কে টিপস দেবার ওকে? ও তো শিক্ষিত বোর্ডে এসেছে, ও তো অনেক জানি বলে তো ওকে হুগলির সাংসদ করার চেষ্টায় এত কাণ্ড হচ্ছে। কিন্তু হুগলির মানুষ তো বুঝতে পেরেছে, এই ধোঁয়া আর দই আর গরু এইসব রচনা লিখলে তো হবে না। ওকে তো কেমন করে হাতে কাজ, মাথায় ছাদ, পেটে ভাত কেমন করে আসবে, সেইগুলো তো মানুষকে এক্সপ্লেন করতে হবে। হুগলিতে যে প্রচণ্ড ইকোলজিক্যাল ব্যালেন্সের অভাব, সেগুলো তো কেন ছাগল ঘাস খাবে? ছাগল ঘাস খাবে কেন? ছাগল ঘাস খাক, একটা কন্ডিশনড জায়গায় ঘাস খাক, পুরোটাই ছাগলে ঘাস খাবে?
আর কবেকার একটা ইটভাটা না কিসের একটা ইয়ে দেখিয়ে সে বলছে, মানে হোয়াট আ জোক। কপিল শর্মার শোয়ের থেকেও বেশি মিম হচ্ছে। এটা তো খারাপ লাগছে। একটা আর্টিস্টকে তুমি নিয়ে গেলে, তারপর তাকে শেখালে না, পড়ালে না, সারা পশ্চিমবঙ্গের মানুষ হাহা করে তাকে হাসছে, তার হাহা হাসি নিয়ে প্রচণ্ড মিম হচ্ছে, তাকে পাগলি বলছে। লোকসভা ভোটকে পাখির চোখ করে আমাদের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সভা করেছেন সেখানে তিনি একটা কথা বারবারই তুলছেন যে রাজ্য যে চাকরি দিচ্ছে বা রাজ্য বেকারদের সাথে আছে, রাজ্য চাকরি দেওয়ার চেষ্টা করছে, সেটা যেরকমই হোক না কেন, সেটা হাই স্কুল হোক বা প্রাইমারি হোক, যে ক্ষেত্রে চাকরি দেওয়ার চেষ্টা করছে না কেন, কেন্দ্র চাইছে সে চাকরিগুলো বাতিল করতে। এবং অলরেডি তারা হাই স্কুলের চাকরি বাতিল করেছে, নবম দশম একাদশ দ্বাদশ, হ্যাঁ, গ্রুপ সি গ্রুপ ডি। তো কেন্দ্রের এই যে একটা বঞ্চনা বা কেন্দ্রের যে এটা রাগ যে পশ্চিমবঙ্গের যে বেকাররা আছে তাদেরকে চাকরি করতে দেবো না, হ্যাঁ, এটা তো আপনি মমতার ভাষায় কথা বলছেন, মানে মমতার কোট আনকোট আপনি বললেন, এটা আপনার কথা নয়, এটা মমতা ব্যানার্জির কথা। তো ভাই, আপনারা চুরি করবেন, আপনাদের কিছু বলা যাবে না। দিনের পর দিন আপনারা ডাকাতি করবেন হীরক রানী হয়ে, আপনাদের কিছু বলা যাবে না। আমার শুধু খুব খারাপ লাগছে এই যে প্রায় 26,000 মানুষ যাদের চাকরিটা ক্যান্সেলড হয়ে গেল, তার মধ্যে অনেকের যোগ্য প্রার্থী আছে, তাদের ওএমআর শিটের কপিও তাদের কাছে আছে, অর্থাৎ উত্তরপত্রের কপি তাদের কাছে আছে। বহু মানুষ উত্তরপত্র জানতে চাইছে যেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, কারণ তাদের চাকরিগুলো বিক্রি করতে হয়েছে। 16টা তো পুরো ক্যান্সেল করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। কখনো সুপ্রিম কোর্ট, ওরা তো ভাবতেই পারছে না যে এরকম হতে পারে, স্থগিতাদেশ দেয়নি। উনি তো বলছেন যে যারা জাজ আছেন তারা নাকি বিজেপি ভাষায় কথা এবার বলেন। বিজেপির ভাষায়, অর্থাৎ বিক্রি হয়ে গেল। বিজেপির এত ক্ষমতা, এবার বলবেন যে ওপরের মহাদেবও বিক্রি হয়ে গেছে, মা দুর্গাও বিক্রি হয়ে গেছে, শ্রীরামচন্দ্র তো বিক্রি হয়েই গেছে, সবাই বিক্রি হয়ে গেল। তাহলে বিজেপির, ভারতীয় জনতা পার্টির এত এত পাওয়ার। সত্যিই কিন্তু পাওয়ার আছে, কিন্তু সেই পাওয়ারটা মানুষের পাশে সর্বদা দাঁড়িয়ে থাকার একটা ক্ষমতা আছে। তো আপনি মিথ্যা কথা বলছেন তো, যে এই যে সুপার নিউমেরিক পোস্টটা তো পুরোটাই বেআইনি। বেআইনি নয়, আপনি জানতে পাচ্ছেন যেগুলো বেআইনি, তা সত্ত্বেও কি করে দিয়েছেন। এবং মন্ত্রকে পাস করে, মানে ধরুন ব্রাত্যকে তো ইমিডিয়েটলি জেলে দেওয়া উচিত, গ্রেপ্তারি করে তাকে কাস্টাডিতে নিয়ে বলা উচিত যে তোমার মাথায় এই বুদ্ধিটা, নাকি মমতা ব্যানার্জির মাথায় এই বুদ্ধিটা, নাকি পুরো টোটাল ক্যাবিনেটের মাথায় এই বুদ্ধিটা। কারণ তাদের সকলের ইয়েস করে তো পাস হয়েছিল। আপনারা ওই কজনকে বাঁচানোর জন্য আপনারা পুরো এতগুলো মানুষকে, তাদের মান সম্ভ্রাম, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, লোকজন, সকলের কাছে তারা কোথায় নেমে গেল। তাদের চাকরিটা নেই তাদের চাকরিটা। আর বলছেন যে তোমরা আমাকে ভোট দাও, তোমাদের চাকরি ফিরিয়ে দেবো। কে দেবে চাকরি ফেরত তাদের? আপনি কে হে? কিসের মুখ্যমন্ত্রী? ডাকাতি করে আপনি এতগুলো মানুষের থেকে টাকা নিয়ে 16টা তো ক্যান্সেল হয়ে গেল, এবার আরও বিস্ফোরণ ঘটবে, 14টাও যখন ক্যান্সেল হয়ে যাবে। প্রাথমিক যদি ক্যান্সেল হয়ে যায় কি হবে বলুন তো? যোগ্যরা এখনো রাস্তায় বসে আছে। আপনি বলছেন আপনার কাছে 10 লক্ষ, 80 লক্ষ, 40 লক্ষ ভোটই বেরোচ্ছে এখন। ভোট তো একটা যুদ্ধ। তো আপনার কাছে এতগুলো চাকরি রয়েছে, তো সেই চাকরিগুলো দিয়ে দিন না ভাই, বসে আছেন কেন? If you have the jobs, why don't you offer them? Who are sitting there for more than 600 years, 600 days? They're sitting there for more than 600, na? More than 600 days they're sitting there. Why don't you give them the job? You offer them the job. তাদেরকে তো জব অফার করবেন না, করবেন কাদের? যারা আপনার ওই সাদা হাওয়াই চটিটা ফকফকে করে দিচ্ছে, জিভ দিয়ে চেটে চেটে একবারে ফকফকে করে দিচ্ছে। আমি না এত সাদা চটি কখনো দেখিনি, সত্যি কথা বলতে কি। আমরা সবাই হাওয়াই চটি পরি, এত ফকফকে সাদা থাকে না। কত চাচ্ছি রে বাবা, তাদেরকে আপনি ওই 10 লক্ষ চাকরি না কত আছে তাদের দিয়ে দিন। 600 দিন ধরে যারা বাচ্চারা বসে আছে, সেই মানুষগুলো বুড়ো হয়ে যাচ্ছে, তাদেরকে দিন।
আপনার সমস্ত কথা শুনলে গা জ্বলে যাচ্ছে এখন বাঙালির। এরপরেও বাঙালি যদি আপনারা ভোটের দিন ইভিএম এ বোতাম যদি আপনাদের সঠিক জায়গায় না পড়ে, কি হবে আপনাদের ভবিষ্যৎ? আপনাদের মাথার ছাতের ভবিষ্যৎ, আবাসন, শৌচালয় সব বিক্রি, সব চুরি। সুতরাং যারা আপনাদের পেটে ভাত দেবে, মাথায় ছাদ দেবে, ঠিকঠাক হাতে কাজ দেবে, তাদের সঙ্গে থাকুন। এবং মোদিজির এত সুন্দর প্রকল্প, তাদের সঙ্গে থাকুন। এতগুলো মেডিকেল কলেজ বানিয়েছে, এতগুলো এইমস বানিয়েছে, এই রাস্তাঘাট, ট্রেন রুট, এরপর আর কনফার্ম টিকিট প্রত্যেকে থাকবে। ওই যে বলবে না যে ওয়েটিং, এত তারা ট্র্যাক করেছে, এতগুলো কোচ করেছে। আমাদের অশ্বিনী বৈষ্ণব, যিনি আমাদের রেলমন্ত্রী, তিনি খুব সুন্দর কথা বলছেন যে কোথা থেকে আমরা কোথায় এসেছি। শেষ প্রশ্ন আমাদের, একদম আপনার কেরিয়ারের প্রথমে যদি যাই, আপনি একটা সিনেমা করে খুব জনপ্রিয়তা পেয়েছিলেন, শ্মশানে কাঁদছে লক্ষ্মী। ওটা একটা স্টেজ শো। আচ্ছা, তো সজনেখালির যে লক্ষ্মীরা, তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? তাদের তো পেছোতে 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 তাদের পিঠগুলো দেওয়ালে ঠেকে গেছে। সেখান থেকে তারা পিঠে বানিয়েছে রাত্রি 12টার পর, এবং তাদের কুৎসিত লোভের শিকার হয়েছে। এবং তারা বলতে পারে তারা কিন্তু সবাই তৃণমূলের, তাদের ওখানে একটাই দল তৃণমূল, আর কোনো দল নেই। সেই তৃণমূলের রাজারা, নেতারা, যারা কিনা বাংলাদেশ থেকে এসেছে, কিভাবে ভূমিপুত্র পুত্রীদের কিভাবে অত্যাচার করেছে। তো এসব তো ভাবতে হবে, তারা অত্যাচারিত হয়েছে। এবং সেই লক্ষ্মীরা, সেই মা বোনেরা আজকে উঠে এসেছে। জয় নিশ্চিত, তারা যাবে পার্লামেন্টে, আমাদের রেখা পাত্র যাবে পার্লামেন্টে, পার্লামেন্টে গিয়ে বলবে ওদের অধিকারের কথা, পুরো সন্দেশখালির অধিকারের কথা। এবং সন্দেশখালিকে একটা বারুদের উপর দাঁড় করিয়ে দিয়েছে যারা, তাদের বিচার চাইবে। কি অবস্থা! এবং তাতেও নাকি বলছে আমাদের বিজেপি, মানে সকলের চোখের সামনে বিজেপি কখন ঢুকলো যে ওই বাংকার তৈরি করবে। এই সমস্ত, এই যে ইডিকে মারা, সেদিনকে ইডিকে ঢুকতে দেওয়া হলো না, 50 দিন সে বাইরে রইল শাহজাহান, সে ততক্ষণে সমস্ত বাংলার, সে নাকি বাঘ, তার মতো বড় ইঁদুর আমরা দেখিনি, ধেড়ে ইঁদুর একটা আমরা দেখিনি এরকম। সে নাকি বেতাজ বাদশাহ, ঠাস ঠাস করে থাপ্পড় লাগাতে হয়। বেতাজ বাদশাহ, তুমি ওইখানে ওই আমাদের মা বোনেদের এত অত্যাচার করেছো, তাদের স্বামীদের এত অত্যাচার করেছো, অথচ তারা তৃণমূল ছাড়া কিছু জানে না। আর তৃণমূল সুপ্রিমো এখনো যায়নি ওখানে, ভাবুন। আর সেই চোরের মায়ের কত বড় বড় গলা। শেম, একটাই কথা বলবো, শেম। ওরা বলে না ক্যাকা ছি, আমরা শুধু বলছি শুধু ছি। বিদায় নে মা, বিদায় নে। হীরক রানী, টাটা, বাই বাই।